হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে নেল কাটার। এই নেল কাটার দিয়ে যখন আপনি নখ কাটেন তখন কি ব্যথা লাগে? বা আপনি যখন সেলুনে যান, যখন চুল কাটেন তখন কি ব্যথা লাগে? কেন লাগে না? আজকে সেটা জেনে নেব। চলুন ভিডিওটা দেখে নিই। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো মানব দেহের ছবি। গোটা শরীরে রয়েছে অসংখ্য নার্ভ বা স্নায়ু, ভেইন বা শিরা। তাহলে আমার যে প্রশ্নটা ছিল যে কেন চুল কাটার সময় বা নখ কাটার সময় লাগে না, তার কারণ বুঝতেই পারছেন। আপনি যখন পড়ে যান তখন আপনার অবশ্যই লাগে, কারণ সেই জায়গায় জীবিত কোষ রয়েছে বা সেই সমস্ত জায়গাগুলোতে নার্ভ বা শিরা সেখানে কিন্তু রয়েছে, স্নায়ু অ্যাক্টিভ রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন নখ কাটছি, নখের যে অগ্রভাগে সেরকম ধরনের কোনো স্নায়ু বা শিরা কিছুই থাকে না। ফলে আমরা যখন কাটছি তখন কিন্তু ব্রেন বা আমাদের মস্তিষ্ক, যেখানে এই যে ব্যথা অনুভবের ব্যাপারটা থাকে, সেটা কিন্তু থাকছে না। ব্যাপারটা বুঝতে পারলেন? আর যখন চুল কাটি, চুলেও কোনো রকমের কোনোভাবে আমাদের কিন্তু স্নায়ু বা সেখানে এই যে শিরা বা উপশিরা সেখানে থাকে না, ফলে আমাদের সেন্সেশনটা হয় না। তাহলে এক কথায় বলতে গেলে তাহলে আমরা আমাদের শরীরে সেই সমস্ত জায়গায় আমরা ব্যথা অনুভব করি যে সমস্ত জায়গায় এই শিরা বা এই স্নায়ু প্রসারিত রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই দেখুন, অনেক সময় দেখা যায় যে এই যে মাথায় যে এখানে যদি চুল থাকে, আর চুলটা যখন টানি চুলটাকে আমরা যখন টান মারি তখন একটু ব্যথা অনুভব করে, কারণ চুলের যে ওই যেখান থেকে স্টার্টিংটা হয়েছে, যেখান থেকে চুলের যে সূত্র উৎস, সেখানে কিন্তু ওই স্নায়ুগুলো কিন্তু থাকে। আর যার জন্য কিন্তু আমরা যখন চুল যখন টান মারি তখন কিন্তু ব্যথা হয়। বা অন্যদিকে নখের অগ্রভাগ একেবারে যেখান থেকে নখটা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, সেখানে কাটতে কাটতে যখন কোনো কারণে যদি লেগে যায়, আমরা কিন্তু ব্যথা অনুভব করি। এখানে যদি ছবিটা দেখি যে পেনটা নিয়েছি, এখানে যদি দেখি যে এখানে যদি মানুষের এই যে আঙুলগুলো রয়েছে, এই আঙুলের একদম পুরো হাত বরাবর দেখুন কত শিরা উপশিরা রয়েছে, কত নার্ভ রয়েছে, এবং শেষ পর্যন্ত যখন আমি দেখতে পাই তাহলে কিন্তু এই পর্যন্ত কিন্তু রয়েছে, এবং একবারে শেষ ভাগ পর্যন্ত আমাদের কিন্তু স্নায়ু রয়েছে, আমাদের নার্ভ রয়েছে। ঠিক একইভাবে মাথার শেষ পর্যন্ত কিন্তু স্নায়ু বা নার্ভ রয়েছে। সেক্ষেত্রে যখন আমরা কেটে নিই, কাটার সময় কোনো কারণে যদি ওখানে লেগে যায় তাহলে কিন্তু আমরা ব্যথা অনুভব করি। একটা জিনিস আমরা ভালো করেই বুঝতে পারলাম যে আমাদের ব্যথা তখনই অনুভব হবে যদি ওই সব জায়গায় সক্রিয় স্নায়ু বা সক্রিয় নার্ভ বা শিরে বা ভেইন থাকে। বোঝা গেল বিষয়টা? মানব শরীরকে নিয়ে আর একটা বিষয় আমরা জেনে নেব, সেটা হচ্ছে যে পাকস্থলী, যেখানে আমাদের খাবার হজম হয়, এই পাকস্থলী নিজেকে হজম করে না কেন? আপনার কি জানা আছে? এই বিষয় নিয়ে একটু জেনে নিন। চলুন একটা ছবির মধ্য দিয়ে আমরা ছবি এঁকে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। পাকস্থলীর ছবি এঁকে নিই। এই হলো পাকস্থলী। তাহলে কি হচ্ছে না, মানুষের শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পাকস্থলী এক বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ আমরা জানি যে পাকস্থলীতে খাবার কিন্তু হজম হয়। আমরা যখন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি তখন সেই খাদ্যকে হজম করানোর কাজ কিন্তু এই পাকস্থলী করে। তাহলে পাকস্থলী স্টমাক। ওকে, এবার কি হচ্ছে না, যদি কোনো কারণে পাকস্থলীর কাজকর্ম ব্যাঘাত ঘটে তাহলে আমাদের শরীরে পাচন ক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং খাদ্য গ্রহণের পরে সেগুলি হজম হওয়ার ব্যাপারে নানা গণ্ডগোল দেখা যায়। আপনার যখন শরীরে অ্যাসিড বা গ্যাস হয় তাহলে বুঝতে পারবেন যে ওই খাবারগুলো কিন্তু হজম ঠিকঠাক হচ্ছে না, কোনো একটা গণ্ডগোল কিন্তু রয়েছে। এটা কিন্তু স্বাভাবিক বেসিক জ্ঞান। তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারকে দেখাতে হবে। স্টমাক সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনা করে নিতে হবে। কিন্তু আমার ব্যাখ্যা এখানে নয়, আমার আজকের বিষয় হচ্ছে অন্য জায়গায়। কি এখন একটা প্রশ্ন স্বভাবতই আমাদের মনে আসতে পারে যে পাকস্থলী সব কিছু হজম করতে পারে, তখন সে নিজেকে হজম করে না কেন? ওয়াই? কেন স্টমাক এই খাদ্যদ্রব্যগুলোকে তো সে হজম করাচ্ছে, কিন্তু নিজেকে হজম করাচ্ছে না কেন? এটা তো নষ্ট হয়ে যেতে পারবে। যে পরিমাণে অ্যাসিড
এখান থেকে উৎপন্ন হয়, এগুলোকে পুরো নষ্ট করে দিতে পারে। তাহলে নিশ্চিত কোনো একটা সায়েন্স রয়েছে। কি সেটা? ব্যাপারটা সত্যি খুব আশ্চর্যের যে অঙ্গটি তার মধ্যেকার সব কিছু হজম করে নিতে পারে, কিন্তু সে নিজেকে হজম করাতে পারে না। সেটাই আজকে জানব। আসলে আমাদের পাকস্থলী একটি থলির মতো, আপনি বুঝতে পারছেন। আমি একটু যদি ব্যাক করে যাই তাহলে কিন্তু এগুলো সব মুছে যাচ্ছে। এই যে পাকস্থলীটা, এটা একটা থলির মতো। তাহলে সে কি না, পাকস্থলীর গায়ে যেসব গ্রন্থি থাকে তার থেকে বার হওয়া কড়া অম্ল, তাহলে এখান থেকে কি বের হয়? অ্যাসিড বের হয়। অ্যাসিড, এখান থেকে অ্যাসিড বের হয়। যে কড়া অম্ল কি করে পাকস্থলী তার ভিতরে আসা সব খাদ্যদ্রব্যকে হজম করে ফেলতে পারে। তাহলে এই অ্যাসিডের জন্য কিন্তু ভিতরে খাবারগুলো কিন্তু সব হজম হয়ে যাচ্ছে। কিন্তু যাতে পাকস্থলী তার নিজের অংশগুলিকে ওই উপায়ে হজম করে ফেলতে না পারে, সেজন্য মিউকাস কোষ দ্বারা উৎপন্ন একটি পুরু এবং মোটা মিউকাসের স্তর পাকস্থলীর গায়ের আবরণে লাগানো থাকে। তাহলে এই যে ভিতরটা, এই যে যেটা নিয়ে দেখাচ্ছি, এর ভিতরে এরকম ধরনের একটা মিউকাস আবরণ থাকে, একটা শক্তপোক্ত মিউকাস আবরণ থাকে। যখন এখান থেকে অ্যাসিড উৎপন্ন হচ্ছে তখন কি হচ্ছে, ওই মিউকাসের জন্য, ওই পর্দার জন্য, ওই বেষ্টনীর জন্য কিন্তু কোনোভাবে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? মিউকাস বা মেমব্রেন একটা পুরু স্তর থাকে। অল্প পরিমাণ ক্ষার ধর্মবিশিষ্ট এই স্তরটি, তাহলে এটার যে স্তরটা, এটা কি? ক্ষার। এটা হচ্ছে ক্ষার বা অ্যালকালিন বলে, যেটাকে বলে ক্ষার। যখন অ্যাসিড থাকছে তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া হচ্ছে, তাহলে অ্যাসিড আর অ্যালকালিনের বিক্রিয়া হচ্ছে। অ্যাসিড আর অ্যালকালিনের বিক্রিয়াতে কি হচ্ছে, সেটা অল্প পরিমাণ ক্ষার ধর্মবিশিষ্ট এই স্তরটি পাকস্থলীর নিজস্ব পেশিগুলিকে অম্লরসের দ্বারা হজম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। তাহলে এই ক্ষারযুক্ত এই অ্যালকালিন স্তরটা কি করছে? অ্যাসিডের বিক্রিয়া থেকে রক্ষা করছে। যদি পাকস্থলীর গায়ের আবরণে এই স্তরটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় দেখা যায় যে আপনাদের বদহজম হয়ে যাচ্ছে ইত্যাদি, তাহলেই দেখা যাচ্ছে যে এই অ্যালকালিনের স্তরটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখনই কিন্তু কি হয়, তাহলে পাকস্থলী ওই ক্ষতিগ্রস্ত স্তরের কোষগুলিকে ফেলে দেয় এবং সেই জায়গায় নতুন কোষ জন্ম নেয়। তাহলে অনেক সময় দেখা যায় জন্ম নেয় না, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়, তখনই আসল সমস্যা তৈরি হয়। আর যদি কোনো কারণে ওই কোষগুলি খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে রক্ষা কবচ হিসাবে নিশ্চিত ক্ষার ধর্মবিশিষ্ট স্তরটি কোষের পরিমাণ কমে যায় এবং পাকস্থলীর গায়ের আবরণটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। যেসব জায়গাগুলো আমরা দেখি যে এইসব জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফুটো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তখন কি বুঝতে হবে যে এই যে ক্ষারের যে বেষ্টনীটা নষ্ট হয়ে গেছে, তার ফলে কি হয়েছে, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের হজম ঠিকঠাক হচ্ছে না, বদহজম হয়ে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, এই সমস্ত কারণ। প্রত্যেকটা সিস্টেম একটা একে অপরের সঙ্গে কানেক্টেড, ওতপ্রোতভাবে জড়িত। সেখানে যদি কোনো কিছু গণ্ডগোল হয় তাহলে আমরা কিন্তু বুঝতে পেরে যাই। এরপরে কি বলছে, তার ফলেই তখন পাকস্থলীতে অত্যন্ত পীড়াদায়ক ও কষ্টকর আলসার, আপনারা নিশ্চিত আলসারের নাম শুনেছেন। আলসার বা কষ্ট বা ব্যথা তখনই আমরা অনুভব করব দিন যখন দেখব এই যে বিষয়টা, এই যে ক্ষারের যে আবরণটা যখন নষ্ট হয়ে যায়, যখন আর ফাইট করতে পারে না অ্যাসিডের সঙ্গে, তখন কিন্তু আলসার হয়ে যায় এবং জীবনের সংশয়ও দেখা যায়, মানুষ মারাও যেতে পারে, অনেক সময় ক্যান্সারও হয়ে যায়। এই হলো পাকস্থলী যে নিজেকে যে কোনোভাবে যে নষ্ট করে দিতে পারে না, সেটাই হচ্ছে এর বিজ্ঞান। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আজকে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে যে কেন আমরা আমাদের নখ কাটলে বা চুল কাটলে আমরা লাগে না, আর 2 নম্বর হচ্ছে যে কেন পাকস্থলী নিজেকে গলিয়ে ফেলে না তার অ্যাসিড থেকে।
এই দুটো জিনিস জানতে পারা গেল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিষয়, আরও তথ্য রয়েছে, পরবর্তী ভিডিওতে সেই তথ্যগুলো আবার আলোচনা করব।